জাফনাতে এসেছি আর আপনাদেরকে এলটিটির ডেরা দেখাবো না তা তো হয় না। এখানে দুটো আইল্যান্ডে যাওয়া যায়, একটা হচ্ছে নাগাদ্বীপ আর একটা হচ্ছে ডেলফ। আমরা যাব ডেলফে, ডেলফের ফেরি খুঁজতে হবে। সাংঘাতিক অবস্থা এখানে। এবার নিশ্চয়ই একটু বুঝতে পারছেন আপনারা যে কি পরিস্থিতিতে চলেছি আমরা। আর কি ওরে বাবা, এই দেখুন, এই দেখুন, যেটাকে মেডিসিনাল পন্ড বলছিল সেটা আসলে এই জায়গাটায়। দুপুরবেলায় কবরখানায় সাহেব ভূতের পাগলা নাচন দেখবি কেড়ে আয়, মোদের সাথে আয়। আসুন, এবার যেটা দেখাচ্ছি সেটা দেখলে চমকে যাবেন। চিয়ার্স। আর্জেন্টিনার গেঞ্জি অবশ্যই বিশ্বকাপ শুরু হয়ে গেছে কাল থেকে, আর আর্জেন্টিনার তো আমি সমর্থক। ভামোস আর্জেন্টিনা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাফনা থেকে। শ্রীলঙ্কার উত্তরে জাফনাতে রয়েছি আমরা। গতকাল এসেছি আর আজকে ঘুরে দেখব জাফনার আশেপাশে। তাই থাকবে এই ভিডিওতে। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে যেখানে আমরা রয়েছি, যার ভিতরে 9টা ঘর রয়েছে। আমরা একটা ডাবল বেডেড রুম নিয়ে আছি যার ভাড়া পড়েছে 2800 টাকার মতো। অজিত রয়েছে আমাদের সঙ্গে, অজিতের গাড়ি করেই আমরা ঘুরবো। এবারের প্ল্যান জাফনা, বাত্তিকালো আর টিঙ্কোমালি, মান্নার, এইসব জায়গা, যে জায়গাগুলো আমরা আগের বার ঘুরে যেতে পারিনি। অজিত, গুড মর্নিং, নমস্তে। ওকে, সো উই আর গোয়িং টু ডেলফ আইল্যান্ড। ডেলফ আইল্যান্ড। আজকে 12ই জুন আর ঘড়িতে এখন বাজছে সকাল 6:49। আমরা রওনা দিলাম। এখান থেকে ডেলফ আইল্যান্ড সময় লাগবে 45 মিনিট জেটি অবধি। তারপর জেটিতে ফেরিতে ওপারে যেতে হবে, আইল্যান্ডে যেতে হবে। আজকে আকাশ একটু মেঘলা, কিন্তু দারুণ সুন্দর সকাল। প্রচুর হাওয়া দিচ্ছে, অতটা গরম এখনো অবধি অনুভব করছি না আমরা। ডেলফ আইল্যান্ডে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ওয়াইল্ড পোনিজ। সারা শ্রীলঙ্কার মধ্যে একমাত্র এই ডেলফ আইল্যান্ডেই ওয়াইল্ড পোনি দেখা যায়। এছাড়া রয়েছে কিছু বাওয়াব ট্রি, একটা পুরনো ডাচ ফোর্টের রুইন আর কোরাল ওয়াল। ডেলফ আইল্যান্ডে যাওয়ার জন্য যেখান থেকে আমাদের বোট নিতে হবে সেই জায়গাটার নাম হচ্ছে কুড়িকাদ্দুয়ান। এই কুড়িকাদ্দুয়ান অবধি এখান থেকে, কলম্বো থেকে ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার্স। 45 মিনিট মতো লাগবে। আপনারা যদি শ্রীলঙ্কার ম্যাপটা দেখেন তাহলে একটু উত্তর দিকটা দেখবেন, তাহলে জাফনার পশ্চিমে এই ডেলফ আইল্যান্ডকে দেখতে পাবেন। এবার রাস্তাটা দেখুন, দুদিকে লেগুন আর মাঝখান দিয়ে এই রাস্তা। ভাই, এ অসাধারণ জায়গা। অসাধারণ, অসাধারণ, দারুণ লাগছে আর কি, ফাটাফাটি। তবে ঠিক এরকম একটা ভাইবস তুই পাবি বাসন্তী হাইওয়ে দিয়ে তুই যদি সুন্দরবনে যাস আর কি। হ্যাঁ, একদিকে সরস্বতী, আরেকদিকে বোধহয় বিদ্যাধরী নাকি মাতলা কিছু একটা হবে। কিন্তু এতটা রাস্তা না, এতটা এরকম না, কিন্তু হ্যাঁ ওরকম একটা ভাইবস আছে আর কি, একটু হলেও মিল আছে। মানে ফাটাফাটি রাস্তা। আকাশটা যদি নীল থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। তাহলে তো 16 কলা পূর্ণ হতো যাকে বলে। কিন্তু এটাও ভালো লাগছে। ঠিক। Prawns and crab. Oh, only Original good taste is this one have a lagoon. ওকে, আমাদের অজিত যা বলছে যে এখানে শুধুমাত্র প্রন আর ক্র্যাব, কাঁকড়া এই পাওয়া যায় এবং দারুণ টেস্টি নাকি। আর এখানে দেখুন ম্যানগ্রোভের জঙ্গল, প্রচুর ম্যানগ্রোভ রয়েছে ছোট ছোট। এখানে একটা দারুণ সুন্দর গেট করা, কিসের কে জানে। ও, রাস্তার উপরেই গেটটা করা। We are going in this way? No. To the right. টেম্পল আছে। বাহ, কোনো একটা মন্দির আছে হয়তো। দুদিকে এবার সমুদ্র আর মাঝখান দিয়ে রাস্তা। আমরা চলে এসেছি কুড়িকাদ্দুয়ানে, সামনেই জেটি। এখানে দুটো আইল্যান্ডে যাওয়া যায়, একটা হচ্ছে নাগাদ্বীপ আর একটা হচ্ছে ডেলফ। আমরা যাব ডেলফে, ডেলফের ফেরি খুঁজতে হবে।
জায়গাটা একবার দেখুন, আর ঢেউ দেখলে বুঝতে পারবেন যে কতটা হাওয়া দিচ্ছে এখানে। এখানে জিজ্ঞেস করতে হবে, এখানে বোটেই টিকিট কাটতে হবে, আগের থেকে টিকিটের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, এগুলো দিতে হবে। ডেলফ আইল্যান্ড স্যার, ডেলফ নো ডেলফ, দ্যাট সাইড। এই রে, এটা বলছে নাগাদ্বীপা যাবে, ডেলফ নয়। এখন বলছে 1:30টার সময় ডেলফের ফেরি আসবে। ঘড়িতে এখন 7:54, ওয়েট করছি আমরা এখানে। ঘড়িতে এখন 8:07। ডেলফ আইল্যান্ড থেকে একটা বোট এলো, আমরা সব দাঁড়িয়ে আছি, লোকজন নামছে। সাংঘাতিক অবস্থা এখানে। ইনি আবার স্কুটি নিয়ে ঢুকে পড়েছেন। ও কাকা, এইভাবেই এখানে যেতে হবে, লোকাল ফেরি। এখানে লাইফ জ্যাকেট রয়েছে। পৃথিবীদের পা পুরো মারি দিয়ে চলে গেছে, অবস্থা খুব খারাপ। আমি জানি না ওভারলোড হয়ে যাচ্ছে কিনা, হতেই পারে যা হ্যাঁ। অবস্থা এখানে। তবে এরকম বোট জার্নিও কিন্তু আমরা কম করেছি, অনেক জায়গায় এরকম জলপথে ভ্রমণ করেছি। এই যে অভিজ্ঞতা আজকে হচ্ছে স্থানীয় মানুষজনের সঙ্গে, এটা একটা অন্যরকমই ব্যাপার। ইউনিক। হ্যাঁ, ইউনিক এক্সপিরিয়েন্স। বসার জায়গাটা পেয়ে গেছি, এটাই অনেক। হ্যাঁ। 1 ঘন্টার জার্নি এটা, এখান থেকে ডেলফ আইল্যান্ড। মিনিমাম 50 মিনিট তো লাগবেই। যা হাওয়া দিচ্ছে, জানি না হাওয়ার দিকে যাবে না উল্টো দিকে যাবে, তবে ঘন্টাখানেক লাগবে। দেখুন কাণ্ড, এর মধ্যে আবার স্কুটি তুলছে। এতক্ষণ যা মনে হচ্ছিল যে মানুষ বসার জায়গা নেই, কিন্তু ঠিক ফাঁক ফোকর বার করে স্কুটিটা ওঠানোর চেষ্টা এখনো চলছে। এই যে এখানে জায়গা করা হয়েছে একটুখানি। না না, আমার আলটিমেট মনে হয় না আর উঠতে পারবে, এ কি সম্ভব? মানে উঠতে পারলে এদেরকে নোবেল প্রাইজ দাও। হ্যাঁ, সেটাই। ম্যানেজমেন্টে নোবেল প্রাইজ চালু হলে এরা পাবে সেক্ষেত্রে। একজন মহিলা হাল ছেড়ে দিয়েছে, হ্যাঁ। ওই আঙ্কেল এখনো দুটো হাল বাইক ছাড়েনি। ছিল, দুটো স্কুটি ছিল, একজন তো হাল ছেড়ে উল্টো দিকে নিয়ে চলেই গেল, ইনি এখনো হাল ছাড়ছেন না। ঘড়িতে এখন ঠিক 8:30, বোট ছাড়ছে। আর এই হচ্ছে বর্তমান অবস্থা বোটের। শুধুমাত্র সামনের দিকেটা। হ্যাঁ, এবার পেছন দিকেও রয়েছে। একটু উঠে দাঁড়িয়ে ছবি নিতে হবে, মানে এখানে নড়াচড়া করার কোনো জায়গা নেই। এই তো মজা, আর এই হচ্ছে যাত্রা, বুঝলে? এগুলোই তো করতে চাই। এখন পুরো সিম্পল হারমোনিক মোশনে দুলছে। হ্যাঁ, হ্যাঁ, ফুরফুরে হাওয়া আর এই দুলুনি, ভাই ঘুম পেয়ে যাবে তোমার। মনে আছে সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ডের ফর্মুলা? না না, একদম মনে নেই ভাই সব আমার। আমি পড়াশোনা যখন করেছিলাম তখন করেছিলাম ভাই। T = 2π√L/g। না এ ভুললে হবে না, আমি তো ভুলবই ভাই, তুমি অনেকদিন পড়িয়েছো লোকজনকে, সেই জন্য মনে আছে। এসব ভুললে হবে না। জলও ছেটকাচ্ছে রে এবার, শুধু যে দুলছে তা না, এই ভিজবো মনে হচ্ছে এবার। ওরে বাবা, এই চশমা থাকবে। আমি জানি না মানে এটা ক্যামেরায় কতটা বোঝানো যাচ্ছে, কিন্তু যদি এখানে রাইড করতেন তাহলে বুঝতে পারতেন মানে যে এটা ব্যাপারটা কি হতো। মেলাতে যে রাইড হয় না, হ্যাঁ, ওই নৌকা সেটাই। চড়ে, হ্যাঁ হ্যাঁ, এরকম যেগুলো হয় আর কি। সাংঘাতিক হচ্ছে। এবার নিশ্চয়ই একটু বুঝতে পারছেন আপনারা যে কি পরিস্থিতিতে চলেছি আমরা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আবহাওয়া কিন্তু দারুণ, কিন্তু মাঝে মাঝে একটু অশান্তি লাগছে। হ্যাঁ, এরকম যা ঢেউ বললে আর কি। ওরে বাবা, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, রে বাবা। টিকিট নিতে এসছে 250 LKR হচ্ছে একজনের টিকিট, মানে দুজনের 500। সবাই কিন্তু টিকিট কাটলো না, আর যে টাকা নিচ্ছিল সে সবার কাছে চাইলেও না, মানে অদ্ভুত ব্যাপার আর কি। তো যারা দিচ্ছে স্বতঃপ্রণোদিত হয়ে তাদের কাছ থেকেই টাকা নিল, ব্যাস ওইটুকুই। ঘড়িতে এখন ঠিক 10টা। এখন এসে ভিড়ছি আমরা ডেলফ জেটিতে। পাক্কা 1.5 ঘন্টা সময় লাগলো ডেলফে আসতে। প্রচণ্ড দুলুনি,
আমার সামনে এক মহিলা তো বমি করেই ফেললেন। এটা কিন্তু এই পথে যদি আসেন খেয়াল রাখবেন, যাদের দুলুনিতে গা গোলায় তাদের পক্ষে কিন্তু একটু অসুবিধে হবে, প্রচণ্ড দুলুনি। বাপরে বাপ, এটা জার্নি ছিল বটে। হ্যাঁ, চলো এবার এখানে অটো করতে হবে, তা না হলে হবে না। পুরো আইল্যান্ডে অনেকগুলো জায়গা রয়েছে দেখা। একটা গ্রোয়িং স্টোন রয়েছে, বাবা ট্রি আছে, ওয়াইল্ড হর্সেস আছে এবং কুইন্স টাওয়ার আছে, অনেক কিছু আছে। তবে আগে কিছু খেতে হবে। আমরা তো সকালে জাস্ট একটা আপেল খেয়ে রয়েছি, ব্রেকফাস্ট করা হয়নি। দেখি একটা অটো ঠিক করি, খাওয়া দাওয়া করি, তারপর ঘোরা। আচ্ছা, এখানে জেটিতে রেজিস্ট্রেশন করতে হয়, মানে সাংঘাতিক মজার ব্যাপার। যিনি রেজিস্ট্রেশন করলেন, মানে পাসপোর্ট দেখাতে হয় আর কি, তারপর ওরা রেজিস্টারে লিখে নেয় ফোন নাম্বার, নাম। তো যেটা লিখলো সেটা হচ্ছে বাংলাদেশের ভিসার নাম্বার। মানে খুলে যিনি দেখছিলেন, পাসপোর্ট নাম্বার না লিখে বাংলাদেশের ভিসার পেজটা এলো, ভিসার নাম্বারটাই লিখলো। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম, হাসলাম। আমি যে বলে দেবো বা কিছু 3 বার চেষ্টা করলাম, ইউ আর ডুইং রং, ও বুঝছে না, দেখিয়ে দিলাম, তারপরে ও খুলে আবার বাংলাদেশের ভিসার পেজটা বার করে সেটাই লিখলো। আচ্ছা, সে আফগানিস্তানের অভিজ্ঞতা হলো। আফগানিস্তানে যেটা দেখেছিলাম, আফগানিস্তানের ভিসা না দেখে অন্য দেশের অন্য জায়গাগুলো দেখছি, অন্য জায়গার ভিসা দেখে, মানে পাসপোর্ট না দেখে, আফগানিস্তানের ভিসা না দেখে অন্য দেশের ভিসা দেখছে। যাই হোক, এখন একটু ব্রেকফাস্ট করে নিই। আইল্যান্ড হাট, এখানে একটা টোটোওয়ালাকে, এই ছেলেটি, হোয়াটস ইউর নেম? কাবিশন, ইউ আর তামিল? ওকে, কাবিশনকে ঠিক করা হলো। 7,000 LKR নেবে, পুরো আইল্যান্ড ঘোরাবে, মানে ওই আমাদের টাকায় 2,000 টাকার মতো। কোকোনাট সাম্বার, ডাল আর পরোটা। ডালটাকেও সম্বরের মতো খেতে, তাই আমার কিন্তু সত্যি সত্যিই ভালো লাগে। অনেকে বলেন জোর করে বলছি, তা কিন্তু নয়। এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানকার স্থানীয় খাবার দাবার, সেটা খাওয়া উচিত তাদের। যারা ট্রাভেলার, হ্যাঁ, তাই তো টেস্ট করতে। শুধু ট্রাভেলার না, আমার মনে হয় যারা টুরিস্ট হয়ে যায়, তারাও সবসময় মানে নিজের মতো করে খাবার না খুঁজে লোকাল খাবার তো একদিন হলেও টেস্ট করা উচিত। কিন্তু আমাদের একটা বাজে অভিজ্ঞতা হয়েছিল। থাইল্যান্ডে যখন গ্রুপ ট্যুর নিয়ে গিয়েছিলাম, একদিন আমরা রেখেছিলাম দুপুরবেলা লোকাল খাবারের জন্য। তো যারা গিয়েছিলেন আমাদের সঙ্গে গ্রুপ ট্যুরে, কেউই সেটা পছন্দ করেননি। তারা সেই ভারতীয় খাবারই তাদের প্রিয়, তাদের পছন্দ। তারপর থেকে আমরা ঠিক করেছি, যখনই গ্রুপ ট্যুরে নিয়ে যাব, লোকাল খাবার আর খাওয়াবো না, স্ট্যান্ডার্ড রেস্টুরেন্টে স্ট্যান্ডার্ড ভারতীয় খাবার। ঘড়িতে ঠিক 10:40 আমরা শুরু করলাম আমাদের আইল্যান্ড ট্যুর। মোটামুটিভাবে 4 ঘন্টা লাগবে। পরিষ্কার দিনে কুইন্স টাওয়ার বলে একটা জায়গা আছে এখানে, সেখান থেকে রামেশ্বরমের লাইট হাউস দেখা যায়। আজকে তো পরিষ্কার নয়, জানি না দেখতে পাবো কি না, তাও চেষ্টা করব। আমি শুরুতে বলেছিলাম যে এই আইল্যান্ডটা হচ্ছে পশ্চিমে জাফনা থেকে, আসলে একটু দক্ষিণ পশ্চিমে যদি দেখেন ম্যাপটা, তাহলেই এই আইল্যান্ডটা, ডেলফ আইল্যান্ডটা দেখতে পাবেন। মান্নার বলে জায়গাটা, যেখানে আমরা আগামীকাল যাব, সেটা রামেশ্বরমের জাস্ট একদম নিচে দক্ষিণে। আর এই ডেল আইল্যান্ড, এটা হচ্ছে রামেশ্বরম থেকে দক্ষিণ পূবে। এই দেখুন কোরালের ওয়াল, এখানে সব জায়গায় এটা আইকনিক। পুরো আইল্যান্ড জুড়ে এই কোরাল ওয়ালই পাবেন, সব বাড়ির চারিদিকে, সব জায়গায়। আফ্রিকাতে আপনাদের বাওবাব গাছ দেখিয়েছিলাম, সেই বাওবাব গাছের ফলও আমরা দেখেছিলাম। হ্যাঁ, শ্রীলঙ্কাতেও এইখানে, মানে ডেলফ আইল্যান্ড আর মান্নারে বাওবাব ট্রি পাওয়া যায়। আমাদের সামনে যেটা রয়েছে সেটা এখানকার দ্বিতীয় বৃহত্তম বাওবাব ট্রি, জায়ান্ট বাওবাব ট্রি। এর ডায়ামিটার হচ্ছে 18 মিটার। এই বাওবাব ট্রির ডায়ামিটার। সবচেয়ে বড় যে বাওবাব ট্রি সেটা রয়েছে মান্নারে, তার ডায়ামিটার হচ্ছে 21 মিটার। এবার এই বাওবাব ট্রিটার ভেতরে ঢোকা যায়। এই দেখুন, এখানে ভেতরে আমরা ঢুকে যেতে পারি। ওয়াও, পুরো একটা ঘর হয়ে গেছে।
মানে বর্ষাকালে এখানে রীতিমতো লোকজন আশ্রয় নিতে পারবে। একদম। এই বাওবাব ট্রি শ্রীলঙ্কায় নিয়ে আসে আরবরা ৭ম শতকে, এবং এই গাছটা কিন্তু সেই সময়েরই ৭ম শতকের, মানে কত বছর হলো, প্রায় ১৪০০ বছর। হ্যাঁ, তা তো অবশ্যই ১৩-১৪০০ বছরের পুরনো এই গাছ। আর এখানে স্থানীয়রা একে বলে এলিফ্যান্ট ট্রি, কারণ হচ্ছে হাতির যে চামড়া তার মতো দেখতে এই ছালটা, সেই জন্য স্থানীয়রা একে বলে এলিফ্যান্ট ট্রি। আর এখানে কত লিটার জল ধারণ ক্ষমতা আছে জানেন? এই গাছের কাণ্ড প্রচুর জল ধরে রাখতে পারে, প্রায় বোধহয় ১,২০,০০০ লিটার। হ্যাঁ হ্যাঁ, তাই, হ্যাঁ ১,২০,০০০ লিটার জল এখানে ধরতে পারে এই গাছে। মানে দারুণ ব্যাপার। বাওবাব ট্রি শ্রীলঙ্কায় দেখতে পাবো, এটা কিন্তু একটা সাংঘাতিক পাওয়া হলো, এটা আমরা ভাবতে পারিনি। বর্ষাকালে এর ফল আর ফুল পাওয়া যায়, ফুল ধরে। এখন তো সামারে এর ফল ফুল ধরে না। এই আইল্যান্ডে প্রচুর নিম গাছ, এই আইল্যান্ডে শুধু না, পুরো জাফনাতেই, তাই না? আমরা যে অনেক। বাড়িটাতে আছি তার হ্যাঁ, চারদিকেও প্রচুর নিম গাছ। একদম। যথারীতি প্রচুর হাওয়া দিচ্ছে, গরম একেবারেই লাগছে না, দারুণ সুন্দর ওয়েদার। আফ্রিকাতে সবচেয়ে বেশি বাওবাব ট্রি দেখা যায় ম্যাদাগাস্কার আমরা যাইনি, নিশ্চয়ই যাব কখনো। মান্নারে যে বাওবাব ট্রিটা আছে, যেটা সবচেয়ে বড়, ২১ মিটার যার ডায়ামিটার, সেটার ভেতরে কিন্তু হলও নেই এরকম, যেটা এখানে রয়েছে, যার ভেতরে ঢুকলাম আমরা। আর এখানে দেখুন এই যে কোরাল ওয়ালের কথা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ কোরাল ওয়াল সব জায়গায়, এখানে দেওয়াল কোরাল, মরে যাওয়া কোরাল দিয়ে তৈরি, এইরকম। এর পরের গন্তব্য হচ্ছে একটা মেডিসিনাল পন্ড আছে, সেটা মানে ঔষধি গুণাগুণ কি ওই পুকুরের, সেটা ওখানে গিয়েই জানতে পারবো এবং বলবো আপনাদের। মানে দাওয়াই পানি পুকুর, যেটাকে মেডিসিনাল পন্ড বলছিল, সেটা আসলে এই জায়গাটা। এবং বেসিক্যালি এটা ডাচরা তৈরি করেছিল এখানে যে ওয়াইল্ড হর্সেস রয়েছে তাদের ট্রিটমেন্টের জন্য। বেসিক্যালি থিওরিটা ছিল এটা, এখানে যে হার্বস পাওয়া যায় আশেপাশে জঙ্গলে, সেই হার্বস দিয়ে জলের মধ্যে মিক্স করা হতো, তারপর সেই জল ঢালা হতো এখানে, তারপর একে একে হর্স ওদিক দিয়ে নামিয়ে দেওয়া হতো। হর্সদের এখানে মোটামুটি আধ ঘন্টা ওই জলের মধ্যে ডুবিয়ে রাখা হতো, তারপর আবার এদিক দিয়ে তোলা হতো। মানে ওয়াইল্ড হর্সদের ট্রিটমেন্টের জন্য এই মেডিসিনাল পন্ড, এটা পন্ড মোটেও না, নয়, এটা পন্ড না, এটা একটা ব্যবস্থা আর কি। আমাদের ভাষায় যেরকম হাইড্রেন হয় আর কি, অ্যাকচুয়ালি আমাদের শহরে হ্যাঁ। সেরকমই একটা ব্যাপার আর কি, সেরকমই তাই। এটা জাস্ট একটা টুরিস্টিক পয়েন্ট, আর কিছু নয়। এখানে দেখুন এই যে সব জায়গায় এরকম কোরাল পড়ে থাকতে দেখবেন, সারা জায়গায় ছড়িয়ে রয়েছে পুরো মাঠের মধ্যে। এই দেখুন সব কোরাল পড়ে রয়েছে, আর এই কোরালের জন্যই এখানে এই যে মাঠগুলো, এগুলো এগ্রিকালচারের জন্য সুইটেবল নয়। ইভেন মাটি খুললেও প্রচুর কোরাল। তো কিছু কিছু জায়গা আছে যেখানে সামান্য এগ্রিকালচার হয়, সেখানে করা হয়, কিন্তু এগ্রিকালচার এখানে বেশি পরিমাণে হয় না। আরেকটা কথা, এখানে সব মিলিয়ে ১,৪১০ জন ফ্যামিলি থাকে, কিন্তু অ্যাকচুয়াল যে জনসংখ্যা সেটা ১৫,০০০-এর মতো। ওই ফ্যামিলি যারা রেজিস্টার্ড আছে তার বাইরেও অনেকে এখানে এসে থাকে। চলো, এখানে প্রচুর ওয়াইল্ড হর্সেস, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। সামনাসামনি এভাবে ওয়াইল্ড হর্সেস দেখতে পাবো, এটা কিন্তু ভাবিনি। কাজাকস্তানে দেখেছিলাম প্রচুর ওয়াইল্ড হর্স, কিন্তু সেগুলো দূর থেকে, আর সামনে গেলেই ওরা দৌড়ে পালিয়ে যেত। এখানে দেখা যাক, হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এখন ওদিকে। প্রচুর পাখি, পাশে এখানে একটা নদী মতো, না নদী না, একটা লম্বা মতো ঝিল। এখানেই সামনে ওয়াইল্ড হর্সগুলো এই ঝিলের মধ্যে রয়েছে, আর ওদিকে একদল রয়েছে ওখানে। এই ডোবাটায়, মানে লম্বা মতো লেকটায় যে ওয়াইল্ড হর্সগুলো আছে, তারা কিন্তু আমাদের দেখে সেভাবে একটা ঘাবড়াচ্ছে না, কিন্তু ওপাশে যেগুলো ছিল সেগুলো দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। আমরা অনেকটাই কাছে চলে এসেছি।
দেখুন এবার কোনখান দিয়ে যাচ্ছি। এটাও একটা মেরিন ড্রাইভ রোড। হ্যাঁ, এইদিকে সমুদ্রের জলের রংটা একটু হালকা নীল, আকাশি নীল। আকাশটা আজকে মেঘলা, সেই জন্য সমুদ্রের জলের রংটা খেলছে না বা খুলছে না। জল এখানে শান্ত, কিন্তু বীজটা পাথুরে। নাহলে এটা স্নান করার জন্য দারুণ জায়গা হতে পারত। আমাদের সামনে ভারত মহাসাগর, ভাব আমরা জাস্ট পক প্রণালীর দক্ষিণ দিকে আছি। কি সুন্দর প্রকৃতি এখানে। এরা আমাদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে ছিল। আমার পেছনে এই যে টাওয়ারটা, একেই বলে কুইন্স টাওয়ার। 55 ফিট হচ্ছে এর হাইট। প্রথমে যখন ডাচরা তৈরি করেছিল এটা, তখন কোরাল দিয়ে তৈরি ছিল, কিন্তু পরে ব্রিটিশরা এটাকে চেঞ্জ করে এবং নামটা একই রেখে দেয় কুইন্স টাওয়ার। দারুণ সুন্দর। এটা মূলত তৈরি করা হয়েছিল লাইট হাউস হিসেবে। আগেকার দিনে ডাচেদের সময় এখানে আগুন জ্বালিয়ে এখান দিয়ে যে শিপ যেত তাদেরকে পথ দেখানো হতো। পরবর্তীতে ব্রিটিশরা এটাকে রিনোভেট করে। পৃথ্বীজিৎ, কেমন লাগছে কুইন্স টাওয়ার? দারুণ। আর হাওয়া পৃথ্বীজিতের চুল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, দারুণ হাওয়া, দারুণ হাওয়া। মানে আমাদের গরম বিন্দুমাত্র লাগছে না। আর সবচেয়ে যেটা মজার কথা, মানে দুর্দান্ত একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখান থেকে পরিষ্কার দিনে যদি আমরা এদিকে তাকাই, এইখানে রামেশ্বরম দেখা যায়, রামেশ্বরমের লাইট হাউস দেখা যায়, মানে খালি চোখে দেখা যায়। মানে এটা একটা দুরন্ত ব্যাপার হতো যদি আমরা দেখতে পেতাম, কিন্তু দিগন্তে যে পরিমাণ মেঘ রয়েছে তাতে সেটা এবার সম্ভব হচ্ছে না। কিন্তু আপনারা যদি পরিষ্কার দিনে আসেন, দেখবেন, একটা দূরবীন নিয়ে আসবেন, তাহলে আরও ভালো দেখতে পাবেন। এই যে লাইট হাউস, আগে তো লাইট ছিল না, তাহলে কিভাবে হতো আর কি, আলোটা কিভাবে জ্বলতো? এই যে আসুন, এই জায়গায় আগুন জ্বালা হতো, আর সেই আগুনটা এই যে এই ওপর দিয়ে আগুনটা উঠে ওই যে একদম ওখান দিয়ে আগুনটা ওপর থেকে উঠতো, ওখান দিয়ে সেই আগুনটা জ্বলে ওইটা তখন বাহ, লাইট হাউসের কাজটা করতো আর কি, মানে লাইটের কাজটা করতো আর কি। ঠিক এই হচ্ছে এদিকটা সিটা তুলনামূলকভাবে রাফ, এদিকটা রাফ, একটু আগে কিন্তু শান্ত ছিল, শান্তই ছিল, এদিকটা তুলনামূলকভাবে রাফ। আচ্ছা, এখানে আরও একটা কথা বলি, এখানে এলে যেটা মিস করবেন না সেটা হচ্ছে অ্যালোভেরা জুস। এই যে এখানে জুস বার আছে, এখানে দারুণ সুন্দর অ্যালোভেরা জুস, ক্যাকটাস জুস আর পালমাইরা জুস পাওয়া যায়। বাহ, এতে চাঁপা ফুলে, হ্যাঁ, চাপা ফুল এই যে ফুটে রয়েছে। এখানে একটা হ্যামকও আছে দেখি দোল খাওয়ার জন্য। হ্যাঁ, হ্যামকও আছে, শুয়ে পড়ো আর কি। বাহ বাহ, পৃথিবীর তো হ্যামক দেখলেই গা এলিয়ে দেয়। হ্যাঁ, দারুণ জায়গা। তবে এখানে একটা বালিশ আর একটা বইয়ের দরকার ছিল, ঠিক, তবে এরকম শুয়ে শুয়ে এখানে পড়া যেত না ব্যাপারটা। ঠিক, আহা। এখানে এসে থাকতে হবে। এই দেখুন কত অ্যালোভেরা গাছ, প্রচুর অ্যালোভেরা এখানে, ক্যাকটাস গাছ। এই ক্যাকটাসের ফুল থেকেই ওই জুসের কালারটা হয়। এই ক্যাকটাসের ফুল কেটে কেটে দেয়। দিস ইজ অ্যালোভেরা? ক্যাকটাস? ও, দিস ইজ নট অ্যালোভেরা জুস? অ্যালোভেরা, ও আচ্ছা। And the color is coming from that cactus. Okay. পৃথ্বীজিৎ যেটা বলছে যে ফেরার শিপটা 4টে হলে ভালো হতো, আরও একটু বেশি সময় এই আইল্যান্ডে থাকলে বেশি ভালো লাগতো, তাই না? 3টেটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এটা ঠিক কথা। এখানে এলে এক রাত এখানে কাটাতে হবে। তুই ভাব, পূর্ণিমার রাতে তুই এখানে বসে আছিস। হ্যাঁ, দারুণ। ওয়াও, এগুলো কি বরফের কুচি নাকি? হ্যাঁ, বরফ ফ্রিজ আছে। কেমন? বরফ তো না, কি? দেখো, খেয়ে দেখো, লিচু। ও আচ্ছা আচ্ছা, দারুণ। লিচু না, ওটাই হচ্ছে অ্যালোভেরা। আচ্ছা, অ্যালোভেরা দেখ, হ্যাঁ। লিচুর মতো খেতে বলো। লিচু নয়, ওটা অ্যালোভেরা। দারুণ কিন্তু, অসাধারণ খেতে। অসাধারণ। এই অ্যালোভেরাগুলো দিয়েছে, কচকচ করছে, ও লিচু বলে ভুল করছিল। এটা Fantastic. এটাও চিয়ার্স করে খাওয়া উচিত দাঁড়াও। না? আমরা খেয়ে নিলাম, চিয়ার্স।
হালকা মিষ্টি, রংটা এসছে ক্যাকটাসের থেকে, অ্যালোভেরা ক্যাকটাস জুস বলে এখানে। ডেলফ আইল্যান্ডের এটাও কিন্তু খুব বিখ্যাত, অ্যালোভেরাগুলো উপরে ভাসছে। তাবিশান যেটা বলছে যে এখানে কোনো কেমিক্যাল নেই, পুরোটাই ন্যাচারাল, 100% ন্যাচারাল। 100% natural. ওকে, নো কেমিক্যাল। কি সুন্দর কালারটা এসছে দেখো, তাহলে অদ্ভুত। প্রকৃতি সব কিছুই দিয়েছে ভাই, আর আমরা বেশি বেশি করে চাবার আশায় পাবার আশায় কৃত্রিম জিনিস ইউজ করে যাচ্ছে একদম। এই করতে করতে আমরা মানুষরাও কৃত্রিমই হয়ে গেছি এখন। আর কি, হ্যাঁ, হতেই হবে আর কি, কি আর করা যাবে। এই যে দেখছেন বট গাছ, এটাও এখানের একটা দর্শনীয় গাছ, শতাধিক বছরের পুরনো। এটাও একটা পয়েন্ট আর কি, ট্যুরিস্ট পয়েন্ট। প্রচুর ঝুড়ি ডালপালা, চারিদিকে বিস্তৃত, দেখুন কি বিরাট বট গাছ, অনেকটা এলাকা জুড়ে এটা রয়েছে। আর এই বট গাছের ঠিক উল্টো দিকে রয়েছে গণেশের মন্দির। গণেশকে এখানে বলে পেরিয়ান টেম্পল। এই গণেশ মন্দির 200 বছরের বেশি পুরনো, এখন বন্ধ রয়েছে। না, টেম্পল খোলা রয়েছে, ওপাশ দিয়ে যেতে হবে। বটগাছটা মন্দিরের পেছন দিকে, আমার পেছন দিক থেকে মনে হচ্ছিল মন্দির বন্ধ, এটা হচ্ছে সামনের দিক। না, মন্দিরের গর্ভগৃহ বন্ধই। এখন দুপুরে 1টা বাজে, হ্যাঁ ঘুমানোর সময়, ঠিক, যখন তখন এসে ডিস্টার্ব করলে তো হবে না, না ব্যাপারটা। একদমই তাই। ভাই প্রত্যেক 12 বছর পর পর এখানে গণেশের মূর্তি চেঞ্জ হয়। এখন নতুন মূর্তি তৈরি হচ্ছে, 12 বছর হয়েছে, আবার নতুন মূর্তি স্থাপন করা হবে। এবার ডেলফ আইল্যান্ডের আরেকটা আইকনিক জিনিস, সেটা হচ্ছে গ্রোয়িং স্টোন। স্থানীয় মানুষরা বিশ্বাস করেন যে এই পাথরটা কোরালের পাথর, এটা নাকি আস্তে আস্তে বাড়ছে। সেই আলাদা করে কমপ্লেন খেতে হয় না বাড়ার জন্য। হ্যাঁ, আলাদা করে কমপ্লেন খেতে হয় না, আলাদা করে কমপ্লেন খেতে হয় না, এমনি বাড়ছে। এই হচ্ছে সেই গ্রোয়িং স্টোন। যদিও সায়েন্টিফিক্যালি কোনো এক্সপেরিমেন্ট এর উপর হয়নি, কিন্তু স্থানীয় মানুষরা বলছেন এটা নাকি অনেক ছোট ছিল এবং আস্তে আস্তে বেড়েছে সময়ের সাথে সাথে। কেন বেড়েছে তার জন্য কোনো সায়েন্টিফিক স্টাডি হয়নি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কিন্তু দেখ, এটা কিন্তু স্থানীয় মানুষ যারা আজকে বয়স্ক, তারা নিশ্চয়ই একসময় ছোট ছিল, অবশ্যই ছিল। তাদের বক্তব্য হচ্ছে যে তারা যখন ছোট ছিল পাথরটার হাইট অনেক ছোট ছিল, এবং সময়ের সাথে সাথে এটা এতটা বড় হয়েছে এবং এখনও নাকি এটা বাড়ছে। তবে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, জানিস তো, মানে একটা আমি কোথাও একটা পড়েছিলাম যে একটা জিনিস ছোটোবেলা থেকে শুনতে 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 তোর এমন একটা অভিঘাত বা তোর মনের মধ্যে একটা জিনিস গেঁথে যায় যে তোর মনে হয় যেন সত্যি ওটা হয়েছে, আমি যেন সেটা দেখেছি। হয়তো আমি দেখিনি, আমি ঠাকুরদার কাছে শুনেছি, ঠাকুরদার বাবার কাছে শুনেছে, কিন্তু ওই বিশ্বাসটা আস্তে আস্তে কিছুই না, এটার একটা সায়েন্টিফিক মেজারমেন্টের এখানে ব্যবস্থা করলে পরে প্রত্যেক বছর যদি করে তাহলেই ব্যাপারটা ধরা পড়বে। অ্যাটলিস্ট 10 বছর যদি ধরে যদি কেউ করে। হ্যাঁ, আসলে মানুষের বিশ্বাস ভাঙতে গেলে আরেক কেলেঙ্কারি হয়। গণশত্রু দেখেছিলি তো। ঠিক 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 ঠিক। মানে তাহলে কি বলতে চাস কেউ কমপ্লেন ঢালছে এর উপরে লুকিয়ে লুকিয়ে রাত বিরেতে এসে কমপ্ল্যান। এই হচ্ছে সেই গ্রোয়িং স্টোন, একদম কোরাল, মরা কোরালের পাথর। এখানে অবশ্য লেখা রয়েছে 1964 সালে এটা নাকি মাত্র 1 ফুট একটা স্টোন ছিল। যদিও নো রিটেন হিস্টোরিক্যাল রেকর্ডস রিগার্ডিং ইটস অরিজিন, কিন্তু this stone is considered sacred by the local people and they worship it regularly. এখানে আরেকটা সিগনিফিকেন্স আছে, এখানে দেখুন 5টা মাথা রয়েছে স্টোনের ওপরে, ক্লিয়ারলি ভিজিবল, 1 2 3 4 5। হ্যাঁ, ওপরের দিকে যদি এই জায়গাটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই লাইমস্টোনের শেপগুলো আমরা, এটা কি লাইমস্টোন না কোরাল? না, কোরাল। না, আমি লাইমস্টোন। স্থানীয়রা যে প্রতিদিন মানে নিয়মিত পুজো করেন সেটার প্রমাণ রয়েছে। এই যে আমি এই শেপ প্রসঙ্গে অ্যাকচুয়ালি বলছিলাম যে আমরা যখন সেই পাতাল ভ্রমণেশ্বরে গেছিলাম বা মহাকালে যখন গেছিলাম, বা লাইমস্টোন কেভ আন্দামানে, ওই তো সেগুলো বলছি, সেখানে যে বিভিন্ন রকমভাবে শেপ, কোনোটা মহাদেব, কোনোটা কোনোটা গণেশ, কোনোটা সেই ধরনের আর কি, ওগুলো প্রাকৃতিকভাবেই তৈরি হয়। ঠিক। এটা হচ্ছে এখানে
पावर हाउस देखुन ডিজেল ডিজেল সে ওরা ডিজেল পুড়িয়ে এখানে ইলেকট্রিসিটি জেনারেট করছে পুরো আইল্যান্ডের জন্য। এটা আর কোথায় দেখেছিলিস? নীল আইল্যান্ডে দেখেছিলাম আমরা। নীল আইল্যান্ডে দেখেছিলাম, হ্যাঁ রাইট রাইট সেম জিনিস। নীল আইল্যান্ডে দেখেছিলাম এটা। এটা হচ্ছে ডেলফ মার্কেট। এখন তো দুপুরবেলা, দোকান বাজার বন্ধই। এটা হচ্ছে পাবলিক লাইব্রেরি এখানকার। দেখুন এই মফস্বলে এখানেও একটা লাইব্রেরি রয়েছে। ওকে ওকে। আর মার্কেটের উল্টো দিকে একটু এগিয়ে ডিভিশনাল সেক্রেটারির বাড়ি বাড়ি এবং অফিস বোধহয় এই জায়গাতেই। হ্যাঁ, ডিভিশনাল সেক্রেটারিয়েট। আর এটা হলো এখানকার প্রদেশ সভা। এটা হলো এখানকার পোস্ট অফিস। মার্কেট থেকে একটু এগিয়ে বাদিকে। আর পোস্ট অফিসের উল্টো দিকে এই যে এটা হচ্ছে পুরনো ডাচ হসপিটাল। এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ শ্রীলঙ্কা তার আন্ডারে সংরক্ষিত। ওইখানে হসপিটাল, যেটা পেরিয়ে আমরা এলাম। আর পেছন দিকে এই যে ধ্বংসাবশেষ, এটা ছিল ডাচ কোর্ট এখানকার। এই দেখুন এখানে লেখা রয়েছে কোর্ট বিল্ডিং। দ্য বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড ইন 1905 AD। এই যে কোর্ট বিল্ডিং, এখানে প্রিজনও ছিল। আর সেই সঙ্গে জাজেস এবং উকিলদের থাকার জায়গা ছিল। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। এই যে পায়রার ঘর, পিজিয়ন কেজ, কোরাল দিয়ে তৈরি, 15 ফুট লম্বা। এটা কেন বলো তো এখানে পিজিয়ন কেপ ছিল? কেন? সেই যুগে আপনারা এটা তো জানেন, সেই যুগে খবর আদান প্রদানের জন্যে পায়রার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। ঠিক। মেনলি সেই জন্যেই পায়রাগুলোকে এখানে রাখা হতো, এক জায়গা থেকে ডাক হর করার কাজ করার জন্য মেনলি। ঠিক, তার মানে এখান থেকে জাফনা এই পায়রাগুলো নিয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বলিস কি? হ্যাঁ, হতেই হবে সেটা। ঠিক। আর এই যে কোর্ট বিল্ডিং, এটা তৈরি হয়েছিল 1905 সালে। ওখানে লেখাও রয়েছে, সেটা দেখাচ্ছি, 1905। ওপরে একটা ডাচ এমব্লেমও রয়েছে। এই উঁচু জায়গাটায় নিশ্চয়ই জাজ বসতেন, সেই জন্য উঁচু করে বানানো। ওপাশটা সম্ভবত রেসিডেন্স প্লেস ছিল, থাকার জায়গা। এই জায়গাগুলো শ্রীলঙ্কার আর্কিওলজিক্যাল অ্যাক্ট অনুযায়ী প্রোটেক্টেড। যেগুলো আমরা দেখলাম, ওই কুইন্স টাওয়ার, ওটাও প্রোটেক্টেড। পোস্ট অফিসের পরেই পুলিশ স্টেশন, এই যে ডেলফ পুলিশ স্টেশন। এটা হচ্ছে এখানকার ডিভিশনাল হসপিটাল। একটাই হাসপাতাল এখানে, তবে এখানে খুব বেসিক ট্রিটমেন্টই করানো হয়। কমপ্লিকেটেড কোনো ব্যাপার হলে এখান থেকে সবাইকে জাফনাতেই যেতে হয়। এমার্জেন্সি হলে খুব মুশকিল এখানকার লোকেদের, সেটাই ডিসকাস করছিলাম আমি ওর সঙ্গে। বললো যে এমার্জেন্সি কোনো সিচুয়েশান হলে সময় এর অভাবে অনেক লোক মারাও যায়। আর হাসপাতালের পেছনেই হচ্ছে ডেলফ ফোর্ট। এই ডেলফ ফোর্টও আইকনিক একটা জায়গা এখানকার, অবশ্যই ডাচেরাই বানিয়েছিল। দেখুন, এই হচ্ছে রুইন্স অফ ডেলফ ফোর্ট। আর বাদিকে এটা হচ্ছে হসপিটাল বিল্ডিং। এই যে ডাচ ফোর্ট, এটা মূলত তৈরি করা হয়েছিল কোস্ট লাইন অবজারভেশনের জন্য। সেই সঙ্গে প্রিজনারদেরও রাখা হতো আন্ডারগ্রাউন্ড চেম্বারে। হ্যাঁ, এইদিকে একটা আন্ডারগ্রাউন্ড চেম্বার ছিল, আর ওপরে দোতলা ছিল এই ফোর্ট। পূব দিকের বারান্দা থেকে কোস্ট লাইন দেখা যেত, এইদিকে কোস্ট লাইন। ফোর্টটা তৈরি হয়েছিল কোরাল স্টোন আর লাইম স্টোন দিয়ে। দেখলে বুঝতেই পারবেন, এই যে এগুলো সব কোরাল স্টোন, কিছু কিছু লাইম স্টোনও আছে। বিলিভ করা হয় যে এই ফোর্টটা আরও ব্যবহার করা হতো আর্মস অ্যান্ড অ্যামিউনিশন স্টোর করার জন্য। আর পাশে এপাশে খ্রিস্টান কবরখানা। এই যে খ্রিস্টান কবরখানা, এখানে খুঁজলে মনে হয় পুরনো ডাচেদেরও কবর পাওয়া যাবে। নিশ্চয়ই, উচিত তো তাই। হ্যাঁ, কিন্তু এখানে যাব কিভাবে? দুপুরবেলায় কবরখানায় সাহেব ভূতের পাগলা নাচন দেখবি কে রে আয়, মোদের সাথে আয়। এ ভালো বানিয়ে ফেললাম কিন্তু। হ্যাঁ, প্রতিভা আছে একদম, কে বললো নেই, অবশ্যই আছে। এই আমরা পেছন দিক দিয়ে ঘুরে এলাম কবরখানাটা দেখবো বলে। কবরখানাও একটা দেখার জিনিস হলো, বল দেখি। হ্যাঁ,
কেন হবে না? কত রকম চলো। মানুষ এখানে শুয়ে আছে, কেউ ভালো কেউ মন্দ। ঠিক, খুঁজতে হবে হচ্ছে পুরনো ডাচ সমাধি, কত পুরনো পাওয়া যায় দেখা যাক। তো মজার ব্যাপার, এখানে তো সাল তারিখ কিছু লেখা নেই রে। এদিকে লেখা নেই, কয়েকটা তো থাকবেই, দেখ ওই তো ওইসব দিকে। আরে এ তো এখানকার তামিল ভাষায় লেখা, 1939 এটা। ও না, জন্ম 1939, মৃত্যু হচ্ছে 2005। এটা অপেক্ষাকৃত অনেক নতুন রে। এগুলোও সব নতুন, ওদিকেও যা আছে সব নতুনই। নতুনই। পেয়েছি পেয়েছি, আছে আছে, আমাদের টেলিপ্যাথির জোর আছে। দেখ এটা, এটা অনেক পুরনো। হুম, এই বুঝেছিস, এবং কবরের স্টাইলটা দেখ, একটু ডিফারেন্ট। মনে হচ্ছে পাথরটা ধাক্কা দিলে সরে যাবে আর ড্রাকুলা বেরিয়ে আসবে। হ্যাঁ, আমার এসব দেখলেই ছোটোবেলায় দেখা আছে মিউজিক ভিডিও মাইকেল জ্যাকসনের হ্যাঁ। মনে পড়ে যায়, কবর থেকে ফুঁড়ে উঠে নাচছে। নাচছে। হ্যাঁ, আলাদাই। এটাও পুরনো, কিন্তু সন তারিখ কিছু লেখা নেই। পুরনো কবর অনেকগুলোই আছে, কিন্তু সাল তারিখ কিছু দেওয়া নেই, এগুলো উঠে গেছে আর কি। হ্যাঁ, এটা বড় সড়ো কারো হবে। চলো দেখি। কিছু বোঝার কবরখানা কিছু বোঝার উপায় নেই যে কবেকার অ্যাকচুয়ালি। না, কবরখানা দেখেছিলাম হচ্ছে নেক্রোপলিস, গ্লাসগোতে। ওরে বাবা, ও দারুণ না? যারা দেখেছেন তারা জানেন, সন্ধেবেলা যদি যান নেক্রোপলিসে, এটা আলাদাই ফিলিং, আলাদাই মজা। না, দুর্দান্ত জায়গা, আমি দেখিয়েছিলাম ভিডিওতে। বিদেশে এসে কবরখানা আমরা খুঁজে বেড়াচ্ছি দেখছি, কিন্তু আমাদের কলকাতাতেও তো অনেক রকম প্রাচীন কবরস্থান তো আছে শিবাজি, সেগুলো তো আমরা যাইনি। সেখানেও আমরা একটা সিরিজ করতেই পারি আর কি, যে কবর খুঁড়ে খবর আর কি। কবর খুঁড়ে খবর, হ্যাঁ, মানে সেই কবর খুললেই তো পুরনো খবর পাওয়া যাবে, এটাই তো ইতিহাস আর কি। আপনারা কি চান কলকাতা নিয়ে আমরা ভিডিও বানাই? তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা তো বাইরে এত জায়গায় ঘুরে বেড়াই, মাঝে মাঝে আমি মেসেজ পাই, চিঠি পাই যে কলকাতা আপনাদের চোখে দেখতে চাই। তো আমার মনে হয়েছে কখনো কখনো যে বানাবো, কিন্তু সময় করে উঠতে পারিনি। হ্যাঁ, বুঝতে কিন্তু পারি না যে সেই ভিডিও আপনারা কীভাবে নেবেন। না, আমাদের নিজেদের শহর নিয়ে আমরা শিবাজি সবসময় মনে হয় আর কি যে বানানো উচিত আর কি, এটা আমাদের কাজ। কতজন দেখবেন সেটা ব্যাপার না, আমরা আমাদের জন্য ভালোবেসে আমাদের শহরের একটা ভিডিও বানাতেই পারি। আর ঠিক আছে, তাহলে আমরা কলকাতা নিয়ে ভিডিও বানাবো। হ্যাঁ, আর কবরখানা নিয়ে যেটা শেষ করব, মাইকেল মধুসূদনের কবরের ওখানে লেখা আছে, প্রথম দুটো লাইন নিয়ে আমার আপত্তি নেই। হ্যাঁ। দাঁড়াও পথিক বর, তিষ্ঠ ক্ষণকাল, জন্ম যদি তব বঙ্গে। বাকি দুটো লাইন মাইকেল মধুসূদন লিখেছিলেন নাকি আমি ঠিক শিওর হতে পারি না, কারণ উনি যদি লিখতেন তাহলে লিখতেন, দাঁড়াও পথিক বর, তিষ্ঠ ক্ষণকাল, জন্ম যদি তব বঙ্গে। হ্যাঁ, 2 বোতল ভালো স্কচ রেখে দিও, নিয়ে যাব সঙ্গে। আমাদের ডেলফ আইল্যান্ডে আজকে শেষ গন্তব্য, সেটা হচ্ছে এখানকার স্যান্ড বিচ। ওই হাসপাতাল থেকে, কবরখানা থেকে একটুখানি জাস্ট হেঁটে এলে হেঁটেই 5 মিনিটও লাগতো না। এখানে স্নানও করে লোকে। ডেলফ আইল্যান্ডে থাকার জন্য হোটেল রয়েছে, যদি আপনারা থাকতে চান booking.com বা অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে একটু চেক করবেন, হোটেল পেয়ে যাবেন এবং থাকতে পারেন এক রাত যদি হাতে সময় থাকে। যদি আপনি একটু লেজিওর ট্রিপ করতে চান, তাহলে আমি তো রেকমেন্ড করবো যে এখানে 1 দিন 2 দিন থাকুন, থাকলে ভালো লাগবে। এই হলো বিচ, নীল শান্ত জল, অতটা ক্লিন নয়, প্রচুর পরিমাণে কোরাল রয়েছে, মানে একদম যে নিষ্পাপ সাদা বালি সেরকমটা নয়। সুন্দর স্নান করা যেতে পারে এখানে। দোলনা পেলেই ঝুলতে হবে, রাধা থাকুক না থাকুক। একদম, সে তো আমি অলওয়েজ বলেছি। আর ওই যে দেখো পথ করে ইস্ট বেঙ্গলের পতাকা উঠছে। হ্যাঁ, সেই তো দেখছি। হ্যাঁ পরে আছিস আর্জেন্টিনার জার্সি। হ্যাঁ ভাই, বুকের মধ্যে মারাদোনা আর মেসি। তারপরে কি মারাদোনা আর মেসি আর কি আমার বুকের মধ্যে আর কি। এর সঙ্গে মিলিয়ে কিছু বল। ও আচ্ছা, কবিতা বুকের বলতে- মধ্যে মারাদোনা আর মেসি। এই নিয়েই থাকবো আমি আনন্দে, চাই না আর বেশি। দারুণ দারুণ। আমি ভাবলাম বেশি কথা বলো না, দেখাবো আমার পেশি। সেটা আমার নেই ভাই, আমি তো ব্যায়াম করি না। ঠিক, এই হচ্ছে সেই পতাকা। যে কোনো বিচে গেলে এরকম লাল হলুদ পতাকা আপনি দেখতে পাবেন। সেটা আমাদের স্বর্গদ্বারের পাশে যে
ব্লু ফ্ল্যাগ বিচ আছে সেখানেও তাই। আমার মনে হয় এটার কোনো সিগনিফিকেন্স আছে, সেই সিগনিফিকেন্সটা জানা নেই। যদি কারো জানা থাকে প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমাকে যে লাল হলুদ পতাকাই কেন বিচে থাকে। মানে এখানে কি তুই রেকমেন্ড করবি এক রাত থাকার? অবশ্যই আমার মনে হয় তাই থাকা উচিত। হ্যাঁ, এবং সাইকেল নিয়ে যদি ঘোরা যায়, দেখছিলাম আর কি এখানে হোটেলে থাকলে সাইকেল নিয়ে ঘুরতে পারবেন, সেটা একটা আলাদা অভিজ্ঞতা হবে। ঠিক। এই কারণেও থাকা উচিত বলে মনে হয় আমার। হোটেলে যদি থাকেন তাহলে হোটেলেই আপনার সাইকেলের ব্যবস্থা করে দেবে। অবশ্যই তার জন্য খরচা লাগবে, কিন্তু হোটেলে সাইকেল পেয়ে যাবেন। লাঞ্চের জন্য আমরা সেম জায়গায় চলে এসেছি যেখানে সকালে ব্রেকফাস্ট করেছিলাম, চিকেন আর এগ ফ্রাইড রাইস। এখন বাজে 2:20, 3টের সময় হচ্ছে ফেরি আসবে, আমাদের 2:45 ওই জেটিতে যেতে হবে। তো এখন যেটা বুঝতে পারছি যে অতটা ভিড় হবে না। দারুণ সুন্দর খেলাম এই আইল্যান্ড হাটে। বিল হলো সব মিলিয়ে 1970 LKR, তার মধ্যে ফ্রাইড রাইস হচ্ছে 1200 LKR, বাকি ওই ছেলেটি একটা চিকেন খেয়েছে আর একটা চপ মতো কি খেয়েছে। ওহো, পকেটে। পৃথিবীত বলছিল তোর টুপিটা কোথায়, পকেটে ভরে নিয়েছি। তো ওই 1970 LKR সব মিলিয়ে হয়েছে। ফ্রাইড রাইসের দাম 1200 LKR। আচ্ছা, সকালে যে ব্রেকফাস্ট খেলাম সেটা 1000 LKR মতো হয়েছিল দুজনে। আর আরেকটা কথা, ওখানে যে আমরা অ্যালোভেরা জুস খেলাম দামটা ছিল 100 LKR পার গ্লাস, মানে ড্যাম চিপ, 30 টাকা আমাদের টাকায়। তো যাই হোক, মানে ওখানে অন্য যে কোনো দেশে যদি ওই রকম জায়গায় অ্যালোভেরা জুস ওরকম দিত, অ্যাটলিস্ট আমাদের টাকায় 300-400 টাকা তো হয়েই যেত, নিয়েই নিত। বোট দাঁড়িয়ে আছে, ঘড়িতে 2:45, 3টের সময় ছাড়বে। আচ্ছা, আসার সময় আমাদের অ্যাকচুয়ালি 1 ঘন্টা লেগেছে, কারণ হচ্ছে মাঝে এক জায়গায় স্টপ হয়ে 15 মিনিট দাঁড়িয়ে ছিল আর ছেড়েছে 10 মিনিট পরে। হ্যাঁ সুতরাং ওই 1 ঘন্টা 5 মিনিট এরকম চলে এসেছি। হ্যাঁ, মানে এখন তো ধর 2:20-তে নামিয়ে দিয়েছি। আচ্ছা, নাগাদ্বীপ আইল্যান্ডে আমরা আর যাচ্ছি না, কারণ হচ্ছে আর নাগাদ্বীপ আইল্যান্ডে একটা টেম্পল আছে, একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি আছে। তো এখন আর যাওয়া যাবে না, 4:30 বাজে। এরপর আর গেলে আসতে পারবো না, আসার বোট পাবো না। জাফনাতে এসেছি আর আপনাদেরকে এলটিটির ডেরা দেখাবো না তা তো হয় না। আসুন, এবার যেটা দেখাচ্ছি সেটা দেখলে চমকে যাবেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সামনেই এই বাড়িটা, এটা ছিল একটা ডেরা এলটিটির। আগে অবস্থাটা দেখুন, এই হচ্ছে বাড়ি এবং এর ওপরে বুলেট মার্কিংগুলো দেখুন 2009 সালে। এই যে কিভাবে পাউন্ডিং করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, মানে সাংঘাতিকভাবে। ভেতরটাও দেখুন, এটা এখানে কেউ আসে না এখন। কীভাবে বুলেট বৃষ্টি করা হয়েছে দেখতে পাচ্ছেন ওখানে। এখানে একটু সাবধানে চলিস, কারণ এলটিটিরা জঙ্গলে বা অফ দ্য রোড যে ডেরাগুলো ছিল সব জায়গায় ল্যান্ডমাইন বিছিয়ে রাখতো। এখানে আর আশা করা যায় এখানে নেই। না, এখন মোটেই থাকবে না। ঠিক, এই হচ্ছে একটা বাড়ি যেটা এলটিটির ডেরা ছিল। 2009 সালের যুদ্ধে সম্পূর্ণভাবে এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই দিকটা দেখুন আরেকবার। এই রাস্তার উপর দিয়ে যত যানবাহন যাতায়াত করতো তাদের নজর রাখার জন্য এটা ছিল চেক পয়েন্ট এলটিটির। এখন এটাও ধ্বংস করে দিয়েছে। তবে এখানে কিন্তু বুলেট মার্ক আমি দেখতে পাচ্ছি না। না, রয়েছে, অল্প কয়েকটা রয়েছে, বেশি নেই। এই যে এখানটায় রয়েছে। ভাই গাড়িটা দেখ ভাই। হ্যাঁ, ভিনটেজ কার রে ভাই। ও, এ কত সালের গাড়ি রে? হ্যাঁ, সেটা তো বোঝা মুশকিল। অ্যাটলিস্ট 1930-30 হবে। নিশ্চয়ই, স্বাধীনতার আগেই নিশ্চয়ই হবে। এটা হচ্ছে এগ হপার্স। আগের বারও খেয়েছিলাম আমরা, তাই না? হ্যাঁ, আগে আমরা খেয়েছিলাম, ভালো লাগে। আপ্পাও বলে, বিথারা আপ্পা, আর তামিলে বলে মুথাই আপ্পাম। এই দেখুন, মাঝখানে একটা ডিম দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে চালের। চলো পৃথ্বীজিৎ,
শুরু করো। এগুলো এত আবার এটাও দুটো নিয়েছি, প্লেন। হ্যাঁ, এটা প্লেন দুটো নিয়েছি। এটা প্লেন আর ওটা এগ দিয়ে। আচ্ছা, এই যে জিনিসটা হালকা মিষ্টি আছে, চাটনিটা লঙ্কা সেটা দিয়ে খেলে অসাধারণ, দারুণ খাওয়া দাওয়া হলো। ওই আপ্পাম কি হোপার্স, হোপার্স দারুণ ছিল, পেট পুরো ভরে গেছে। জানি না ডিনার করতে পারবো কিনা। আর যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আগামীকাল আমরা যাব মান্নার, সে সব কিছু গল্প আসবে আগামী পর্বে, সঙ্গে এভাবেই থাকবেন প্লিজ। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। দারুণ সুন্দর কাটছে আমাদের এই ট্যুরটা। শ্রীলঙ্কা সবসময় ভালো লাগে, এবারও লাগছে। আমি শিবাজি আর আমি পৃথ্বীজি, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি একটে, হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড়গড়ি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি, ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।